সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় জ্বালানি বৈষম্য, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ ও উপদেষ্টা ক্যাব, সালেক সুফি, জ্বালানি বিশেষজ্ঞ, এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের এই আলোচনায় এসে যোগ দেবেন ডক্টর সেলিম মাহমুদ, চেয়ারম্যান বিইআরসি ট্রাইব্যুনাল। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আজকের যে সংবাদ শিরোনামগুলো আছে সেগুলো দেখে আসি। সিলিন্ডার গ্যাস ব্যবহারে আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। এলপির দাম না কমালে শহর ও গ্রামের জ্বালানি ব্যয় বৈষম্য কমবে না, বলছেন বিশ্লেষকরা। রাজধানীর বেশিরভাগ বাসাবাড়িতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ, বিতরণ ব্যবস্থাকেই দুষছেন বিশেষজ্ঞরা। এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতারকৃতদের জবানবন্দিতেও উঠে এসেছে 1 বছর ধরে পরিকল্পনার কথা। তালিকায় ছিলেন জাতীয় পার্টির আরেক নেতা নেপথ্যে কাদের খান। চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস খাদে পড়ে 3 জন নিহত, আহত অন্তত 15 জনকে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। এবং কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে ঢাকা অ্যাপারেল সামিট। অংশ না নেওয়ার ষড়যন্ত্র, বলছে বিজিএমইএ। শ্রমিক অধিকার নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি যে প্রসঙ্গটিতে আসতে চাই সেটি হচ্ছে যে অর্থমন্ত্রী সোজা সাপটা যে কথাটি বলেছেন, দাম কম ছিল বাড়িয়েছে। অধ্যাপক শামসুল আলম, আপনি কি বলবেন? এই দাম কম এই শব্দটি আপেক্ষিক। আমার বেতন কম, গভর্নমেন্ট সেক্টর বেতন বাড়ালো, প্রাইভেট সেক্টর বেতন কি উনি বাড়াতে পেরেছেন? শ্রমিকের বেতন বিশ্বের সব জায়গার তুলনায় এদেশে কম, তাই এদেশে শিল্প উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হয়। যেমন শ্রমিকের বেতন কম, শ্রমিক বঞ্চনার শিকার হয়, তেমনি উল্টা দিকে আমরা বিনিয়োগ পাই, সেটা আমাদের অর্থনীতির অনুকূল হিসেবে আমরা গণ্য করি। তো একেবারে অর্থমন্ত্রীর ভাষায় সোজা সাপটা দাম কম ছিল তাই বাড়িয়েছি, এটা কিন্তু আমাদের নিয়ম নীতি পারমিট করে না। আমাদের যে নিয়মে আমরা জ্বালানির মূল্য নির্ধারণ করি, অর্থাৎ রাষ্ট্রের বা সরকারের যে বিধিবিধান দ্বারা মূল্য নির্ধারণ করার কথা, সেখানে মূল্য কম এই কথার স্বীকৃতি নেই, এই কথা বলার সুযোগ নেই। আর মূল্য কম হলে আপনি বাড়াতে পারবেন এই সুযোগও আপনাকে দেওয়া হয়নি। সুতরাং অর্থমন্ত্রী আইনি তার এই বক্তব্যের ক্ষেত্রে দিয়ে বা বক্তব্যের মধ্যে দিয়ে আইনি ব্যর্থতা ঘটিয়েছেন। যে সকল দেশে আপনার ধরেন এই যে গ্যাস ভিত্তিক যে জ্বালানি আছে, সেসব দেশের তুলনায় আমরা আসলে কেমন দাম দেই আসলে সরকারকে? এগুলো একটা দেশের সঙ্গে আরেকটা দেশের তুলনীয় নয়। যারা নিজস্ব জ্বালানি ব্যয় করে, নিজস্ব বিনিয়োগে উৎপন্ন করে, তারা স্বভাবতই কম মূল্যে জ্বালানি পায় তুলনামূলকভাবে, কারণ তাদের নিজস্ব সম্পদ। তারা কস্ট প্লাস, তারা তো এর উপরে মুনাফা, রাষ্ট্র তো মুনাফা করে না, রাষ্ট্র তার সম্পদ দিয়ে জনগণের সেবা করে। এই হচ্ছে রাষ্ট্রের নীতি। পুঁজিবাদী দেশ হলে একরকম চিন্তা করবে, সমাজতান্ত্রিক দেশ হলে একজন চিন্তা করবে, গণতান্ত্রিক দেশ হলে এক ধরনের চিন্তা করবে। এগুলো চিন্তা চেতনা এবং সরকারের দর্শন এবং আদর্শের উপর এটা নির্ভর করে। আমাদের দেশ, আমাদের সরকার মুনাফামুখী নয়। আমাদের দেশ তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের কল্যাণ সাধন করে, জনগণের সেবা করে, এবং সেখানে প্রয়োজনে বিশেষত জ্বালানি খাতে সাবসিডিও দেয়, ভর্তুকি দেয়। সেই ভর্তি আবার জনগণের পয়সা দিয়ে দেয়। সেই ভর্তুকি যেসব ক্ষেত্রে দেয়, পরবর্তীতে সেটা আরও শতগুণ হয়ে অর্থনীতিতে ফিরে আসে। অর্থাৎ বৃষ্টির মতো, বৃষ্টি ফল ফুল ফসল হয়ে ফিরে আসে। মাটি শুষে যখন বাষ্প হয়, তখন মনে হয় যে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ধরুনি ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু যখন আবার ফুল ফল ফসল হয়ে ফিরে আসে, তখন দেখা যায় যে শস্য শ্যামলা হয়ে ধরুনি আবার নতুন সাজে সজ্জিত হয়। ভর্তুকির দর্শনটাই এইটা। সুতরাং ভর্তুকিকে
অর্থমন্ত্রী খারাপ দৃষ্টিতে দেখেন। মূল্য কম থাকারটাকে অর্থমন্ত্রী এখানে খারাপ দৃষ্টিতে দেখেছেন, কিন্তু কয়েকদিন আগে তিনি বলেছেন যে জ্বালানি মূল্য কম হলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে, অর্থনীতি সাবলীল হয়, সমৃদ্ধি হয়। সুতরাং উনি কম থাকে বলে বাড়িয়েছেন, এ কথাটা এত ঢালাওভাবে আমরা মেনে নিতে রাজি না। আমাদের জ্বালানির দাম কম আছে, আমাদের বিচার বিশ্লেষণে সেই শব্দ ব্যবহার করার সুযোগ নেই। আমরা কিভাবে জ্বালানির দাম নির্ধারণ করব তার একটা আইন আছে, তার একটা প্রবিধানমালা আছে, তার একটা রেগুলেশন আছে। সেখানে কি কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে আপনি? সেখানে আপনার প্রথমত প্রশ্ন হচ্ছে যে সেখানে বলা আছে যে আপনি জ্বালানির দিতে, আপনি যে ভোক্তা পর্যায়ে জ্বালানি দেবেন, সেটা বিদ্যুৎ হোক, সেটা গ্যাস হোক, সেটা সিএনজি হোক, সেটা এলপিজি হোক, সেটা পেট্রোলিয়াম অয়েল হোক, আপনি তার রেভিনিউ, আপনার তার ভোক্তা পর্যায়ে সরবরাহ করতে কি পরিমাণ অর্থ লাগবে, সেই অর্থের সব অর্থ যোগ করে আপনার কস্ট প্লাস, অর্থাৎ তার উপরে আপনি রেট অফ রিটার্ন দেবেন, অর্থাৎ মুনাফাও দেবেন। সেই মুনাফাটাও নির্ধারিত হবে আপনার দক্ষতার উপরে, সেই দক্ষতা ভেদে আপনাকে কম বেশি দেওয়া হবে। এই হচ্ছে মোটামুটি কথা। ভোক্তা পর্যায়ে যদি বিদ্যুতের ক্ষেত্রে আসুন, জ্বালানি গ্যাসের ক্ষেত্রে সেটা নেই, বিদ্যুতের ক্ষেত্রে অ্যাফোর্ডেবিলিটির উপর নির্ভর করে এক এক ধরনের ভোক্তার এক এক ধরনের মূল্যহার বিন্যাস করা আছে। আপনার কাছে আমি আবার আসব। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিইআরসি ট্রাইব্যুনাল চেয়ারম্যান ডক্টর সেলিম মাহমুদ স্যার তিনি এসে পৌঁছেছেন। আপনাকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে জ্বালানি বিশেষজ্ঞ সালেক সুফি আপনার কাছে যেতে চাচ্ছি যে আমাদের যে জ্বালানি নিরাপত্তা বলি বা জ্বালানি বৈষম্য বলি, সেইখানে আসলে মূল চ্যালেঞ্জ বা সমস্যা কোন জায়গায়? সেটা কি দাম বাড়ানো, কমানো, নাকি ব্যবস্থাপনায়? আমাদের এই হেডলাইনে আপনি দেখলেন যে গতকালই দাম বাড়িয়েছে এবং সাথে সাথেই কিন্তু সাধারণ যারা ভোক্তা তারা বলছেন আমি তো গ্যাসই পাই না, আমি তো মাসান্তে তো আমি বিল দেই, তারপরে বাড়ালো কিন্তু আমি তো গ্যাসই পাই না। ব্যবস্থাপনায় সমস্যা, নাকি দাম শুধু বাড়ালেই এই বৈষম্য বা এই সমতার যে কথাটা বলা হচ্ছে সেটা স্থাপিত হবে? আমি এই প্রেক্ষিতে জ্বালানির বর্তমান অবস্থার কথা বলি। আপনারা জানেন যে আমরা অল্প কিছুদিন আগ পর্যন্ত আমাদের নিজস্ব গ্যাস দিয়ে আমরা প্রায় 85% বিদ্যুৎ উৎপাদন করতাম। আমাদের গ্যাসের প্রমাণিত মজুদ কিন্তু সীমিত। এছাড়া গ্যাস দিয়ে আমাদের সার এবং অন্যান্য কিছু হতো, এবং এর একটা অংশ আমরা ডোমেস্টিক, কমার্শিয়াল, সিএনজিতে ব্যবহার করেছি। যে কোনো কারণেই হোক আমাদের এক্সপ্লোরেশন না হওয়ায় আমাদের সঞ্চিত গ্যাস সম্পদ ফুরিয়ে আসছে। যে লো প্রেশারের কথা বললেন, ওই কারণেই অনেকটা হয়েছে, যার ফলে যে পরিমাণ গ্যাস অবশিষ্ট আছে 14 বা 13 TCF এর মতো, বর্তমান ব্যবহার হারে এটা অব্যাহত থাকলে আর নতুন কোনো বড় ধরনের কিছু আবিষ্কার করতে হলেও সেটা নিয়ে আসতে, সাগর থেকে নিয়ে আসতে প্রায় 9 থেকে 10 বছর লাগবে। এই গ্যাস 2030 সালের মধ্যে সম্পূর্ণ নিঃশেষিত হয়ে যাবে। এবং গ্যাস সিস্টেমে যেহেতু আমি কাজ করেছি, এটা কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যাবে না। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এখনকার প্রোডাকশন প্রায় অর্ধেক হয়ে আসবে। এখন এর বিকল্পের জন্য আমাদের গ্যাস আমদানির কথা বলা হচ্ছে। খাতওয়ারি যদি হিসাব করেন, এখন যে 2750 মিলিয়ন কিউবিক ফিট হারে যে গ্যাস উৎপাদিত হয়, তার একটা অংশ প্রায় 62% তো জেনারেট হয় বিদ্যুৎ উৎপাদনে, সার উৎপাদনে। এর একটা অংশ কিন্তু দেশের 12% অব 12 কোটি জনগণের 12%, 10 থেকে 12%, হয়তো 1 কোটি বা 1.5 কোটি লোক সরাসরি পাইপলাইনে গ্যাস ব্যবহারের সুযোগ পায়। 15 কোটি মানুষ, আপনার সমতার কথা বলেছেন, শুধু 15 কোটি মানুষ কিন্তু পাইপলাইনে গ্যাস ব্যবহারের সুযোগ পায় না। সেই 15 কোটি মানুষকে অল্টারনেট ফুয়েল ইউজ করতে হয়, এলপিজি অথবা কাঠ পোড়াতে হয় অথবা লিকুইড ফুয়েল ইউজ করতে হয়। একই দেশে বাস করে কিছু সুবিধাভোগী মানুষ 400 টাকা 500 টাকায় মাসে জ্বালানি খরচ চালাবে, আর ঢাকার বাইরে বা যে জায়গায় গ্যাস নেটওয়ার্কের বাইরে এরা 2000 টাকা বা 1500 টাকা, 2500 টাকা মাসের পর মাস, বছরের পর বছর পাবে। এটা তো বিরাট একটা বৈষম্য। একটা গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। আর গ্যাস যেহেতু নিঃশেষিত হয়ে আসছে, সেই নিঃশেষ হওয়ার কারণে একটা ব্যালেন্স, ইকুইটি সৃষ্টি করার জন্য গ্যাসের প্রাইস একটা পর্যায়ে নিয়ে যে অল্টারনেট ফুয়েল যেটা এলপিজি, সেটার কাছাকাছি আনার চেষ্টা করা হচ্ছে।
এবং সেই সঙ্গে আপনি যেটা বলছেন এলপিজির মার্কেট প্রাইস অনেক হাই, এটা আমাদের দেশে মনোপলি ছিল। বর্তমান সরকার এলপিজি সেক্টরকে ইনসেন্টিভ দিয়ে আরো ইনসেন্টিভ দেওয়া উচিত, যাতে এই দুটার মধ্যে প্যারিটি সৃষ্টি হয়। আমি গ্যাস সিস্টেমের সাথে প্রায় 28 বছর দেশে কাজ করেছি। আমি দেশের বিভিন্ন অংশে, ঢাকা সহ বিভিন্ন অংশে গ্যাস সিস্টেম ডেভেলপ করে, এবং অনেক শহরে, কুমিল্লা বলেন, চাঁদপুর বলেন, চট্টগ্রাম বলেন, প্রথম ডোমেস্টিক কানেকশন 100টা আমার নিজের হাতে দেওয়া। আচ্ছা, আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে বৈষম্য দূরের কথা বলছেন, সেই বৈষম্য দূরটা কিভাবে হবে? সেটা কি এই যারা পাইপলাইনে গ্যাস পাচ্ছে সেটা বাড়াতে 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 সিলিন্ডারের সমান হলে তারপরে বৈষম্য না, কি হবে, আমি নাকি কথা বলছি না। সিলিন্ডারেরটা কমিয়ে সেটা করবে? না, সিলিন্ডার এখন তো আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে বাড়িয়ে বাড়িয়ে সিলিন্ডারের সমানের দিকে নিয়ে যাওয়া আমি হচ্ছে। তো ব্যক্তিগতভাবে মনে করি, বাস্তবতা যে লো প্রেশারের কথা বলছেন, কয়দিন পরে তো এই গ্যাস পাইপলাইন ডোমেস্টিকে দেওয়াই সম্ভব হবে না। আপনি একটা সিচুয়েশন চিন্তা করেন, ঢাকা শহরের কথা বলেন, বাইরের কথা বললাম না। ঢাকা শহরে গুলশান এলাকায় বললাম, দুটো বাড়িতে গ্যাস সংযোগ আছে, মাঝখানে একটা বিরাট প্লট ছিল, গরিব মানুষ দেশে কাজ করে নেই, বিদেশে চলে গেছে, কিছু সম্পদানে বাড়ি বানিয়েছে। এখন কি বাস্তবতা, দুপাশে দুই বাড়িতে 500 টাকা বা 600 টাকা দিয়ে গ্যাস ব্যবহার করবে, মাঝখানের বাড়িতে তার গ্যাস ব্যবহারের সুযোগ নেই। এটাও তো একটা বিরাট বৈষম্য। আর গ্যাসের দাম যেটা নির্ধারিত আছে সেটা কিন্তু ইকোনমিক প্রাইস না। আপনি গ্যাস তো মাটির নিচে থাকলেও তার উপরে তুলে নিয়ে আসে, সঞ্চালন করে বিতরণ পর্যায়ে পৌঁছে দিতে ইট হ্যাজ গট এ কস্ট, ইকোনমিক প্রাইস। রেগুলেটরি কমিশন কিন্তু গ্যাসের একটা ইকোনমিক প্রাইস, একটা ভ্যালু বের করতে চেষ্টা করেছেন। সেটা কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি। সেটা যদি করেন তখন দেখবেন যে আমাদের যে ওয়েটেড অ্যাভারেজ ভিত্তিতে যে $2.5 পার 1000 কিউবিক ফিট, সেটা কিন্তু ইকোনমিক প্রাইস না। দুনিয়ার বহু দেশে, যেসব দেশে আমি তো ইন্টারন্যাশনালি কাজ করি, আমাদের গ্যাস প্রাইস ইজ ভেরি লো। আপনি এখনো গ্যাস প্রাইসগুলি দেখেন, ইন্টারন্যাশনাল মার্কেটে দেখেন, আমাদের গ্যাসের প্রাইস, ওয়েটেড এভারেজ প্রাইস ইজ ভেরি লো। লো প্রেশার থাকার জন্য ইনএফিসিয়েন্সি হয়েছে। যারা গ্যাস ব্যবহার করে, ডোমেস্টিক বলে, ডোমেস্টিকে তো কিন্তু আমরা বছরের পর বছর বা মাসের পর মাস গ্যাপ দিয়ে আমরা দামই বাড়াতে দেখি। ইনএফিসিয়েন্সির কথা বললেন, অব্যবস্থাপনার কথা বললেন, সেইটা তো অ্যাড্রেস করা হচ্ছে না। আমরা এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, তারপরে আমি ডক্টর সেলিম মাহমুদ স্যার আপনার কাছে আসবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম কাউসার আলম, আমি শেওড়াপাড়া থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে যে ডক্টর শামসুল আলম স্যারের কাছে, এটা হচ্ছে যে গ্যাসের মূল্য বৃদ্ধির আগে যে এনার্জি রেগুলেটরি কমিশন একটা গণশুনানির আয়োজন করেছিল, এবং সেই গণশুনানিতে আমি যতটুকু মনে পড়েছি ডক্টর শামসুল আলম স্যারও ছিলেন, এবং যারা অংশগ্রহণ করেছিল তারা অধিকাংশই মতামত দিয়েছিল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক, তারপরেও মূল্য বৃদ্ধি করা হয়েছে। আমার প্রশ্নটা হলো যে যেহেতু কর্তৃপক্ষের সিদ্ধান্তই বহাল রয়েছে, তা এই গণশুনানি করার অর্থটা কি? জি, আপনাকে ধন্যবাদ। শামসুল আলম স্যার নিশ্চয়ই বলবেন। তার আগে আমি ডক্টর সেলিম মাহমুদ স্যার আপনার কাছে যেতে চাচ্ছি। এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? এই প্রশ্নের উত্তরে আমি আসছি, উত্তর দিচ্ছি। তার আগে যে আমি প্রফেসর শামসুল আলমের কথা শুনছিলাম, প্রফেসর মিস্টার সফি সালেক, দুজনই ওনারা বিশেষজ্ঞ, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তো যে জিনিসটা হচ্ছে, আর আমি বেসিক্যালি বলতে পারেন সোশ্যাল ইঞ্জিনিয়ার, আমি লয়ার, এনার্জি লয়ার। তো বিষয়টা হচ্ছে যে আপনার প্রশ্নগুলো যে কনসার্নটা যে দফায় দফায় দাম বাড়িয়ে, আসলে কিন্তু বাস্তবতাটা এরকম না। আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই। বাংলাদেশে 2000 সালের পর থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির একটা স্ট্যাটিস্টিক্স, ভেরি অথেন্টিক, কারণ রেগুলেটরি কমিশনের করা। 2000 সালের পরে 2000 বিএনপি ক্ষমতা আসলে অক্টোবর 2001, 2002 এর 1 জানুয়ারিতে সকল ক্যাটাগরিতে গ্যাসের প্রাইস বৃদ্ধি করা হয়েছিল। ঠিক ওই বছরই 1 সেপ্টেম্বর সকল ক্যাটাগরিতে গ্যাসের প্রাইস বৃদ্ধি করা হয়েছিল। 2003-এ শুধু একটা ক্যাটাগরিতে সিএনজি ফিড গ্যাস প্রাইস বৃদ্ধি করা হয়েছিল। 2004-এর 1 জুলাইতে সকল ক্যাটাগরিতে গ্যাসের প্রাইস বৃদ্ধি করা হয়েছিল। 2004-এর 1 সেপ্টেম্বর ক্যাপটিভ পাওয়ারের জন্য গ্যাস প্রাইস বৃদ্ধি করা হয়েছিল। 2005-এর 1 জানুয়ারি সকল ক্যাটাগরিতে বৃদ্ধি করা হয়েছিল। এরপরে 2008-এ ক্যাটিয়ার গভর্নমেন্টের সময় শুধুমাত্র সিএনজি প্রাইস বৃদ্ধি করা হয়েছিল। এরপরে আপনার অল ক্যাটাগরির প্রাইস অ্যানাউন্সমেন্টের জন্য শুনানি ক্যাটিয়ার গভর্নমেন্টের সময় শুরু হয়েছিল, সিদ্ধান্তটা হচ্ছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়।
তখন খেয়াল করেন ওই যে আপনার যে অ্যাড্রেসটা যেটা আসলে এটা কিন্তু কথাটা সঠিক নয়। 2002 এর 1 জুলাইতে আপনার সকল ক্যাটাগরির গ্যাসের প্রাইস অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, গ্যাসের প্রাইস বৃদ্ধি হিসাবে না, সেটা হচ্ছে কি 11.22% বৃদ্ধি করা হয়েছিল। পুরো টাকাটা একটা ফান্ডে গেছে, নাম হচ্ছে গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড। সে টাকা এখন প্রায় 12,000 টাকা প্লাস 21টা প্রকল্প কাজ চলছে। তো এই খেয়াল করেন এই 2009 সালে যে গ্যাসের মূল্য বৃদ্ধি কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানি, ট্রান্সমিশন কোম্পানি বা জেনারেশন কোম্পানি কারো কিন্তু প্রফিট মার্জিনের হিসেবে পায়নি। এটা পুরোটা একটা ফান্ডে গেছে আপস্ট্রিমে সাপোর্ট করার জন্য। গ্যাস সেক্টরটা হচ্ছে আপনার আনলাইক অয়েল সেক্টর, এখানে গ্যাস ভ্যালু চেইন বলতে একটা গ্যাস জুরিসপ্রুডেন্স একটা কথা আছে। আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের মধ্যে শক্ত একটা সম্পর্ক থাকতে হবে। আপস্ট্রিমে যদি ইনভেস্টমেন্ট না থাকে ডাউনস্ট্রিমে ইনভেস্টমেন্ট হবে না, আর ডাউনস্ট্রিমে যদি মার্কেট না থাকে আপস্ট্রিমে ইনভেস্টর ইনভেস্ট করবে না। তো আমরা ওই সময় 2009 সালে রেগুলেটরি কমিশন যে অ্যাপ্রোচে সিদ্ধান্ত নিয়েছিল সেটা অ্যাজ এ লয়ার, এনার্জি লয়ার বলে দ্যাট ওয়াজ ভুল। ভুল এই জন্য যে আপনি খেয়াল করেন আমাদের এখানে যদিও রেগুলেটরি কমিশনের আপনার এখতিয়ার হচ্ছে ডাউনস্ট্রিমে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, আপস্ট্রিমে নয়, কিন্তু আইনটা এরকম ওই আপস্ট্রিমের খরচগুলো কিন্তু ডাউনস্ট্রিমে সব নিয়ে আসতে হবে। হ্যাঁ, একেবারে ইন্টিগ্রেটেড, এখানে আর কোনো মেকানিজম নাই। পেট্রোবাংলা বা জ্বালানি বিভাগ একেবারে আপস্ট্রিমে বসে ওই আপস্ট্রিমের খরচটা নির্ধারণ করে সেটা নেই, সেই বিষয়টা নেই। সেটা আইনে এমনভাবে করা ওই একেবারে আউটলেটে, রিটেল আউটলেটে রেগুলেটরি কমিশনের কাজটা করবে। এরপরে খেয়াল করে ঠিক 6 বছর পরে আপনার গ্যাসের প্রাইস 26.29% বৃদ্ধি করা হয়েছিল। সেটাও কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ট্রান্সমিশন কোম্পানির মার্জিন হিসেবে নয়, এবং বরং মার্জিন তার এক্সিস্টিং মার্জিন যেটা ছিল সেটা কমানো হয়েছে। সেটা কি হয়েছিল, একটা এনার্জি সিকিউরিটি ফান্ড করা হয়েছিল। তখন প্রথমবারের মতো একটা ওই যেটা রিসোর্স প্রাইস মাত্র নামমাত্র 25 টাকা ধরা, আসলে এটা সেটা নমিনাল, এটা কোথেকে আসলো, বাপেক্সে এরকম একটা টাকা ধরা হয়েছিল। এই 6 বছর অর্থাৎ দুইবার আমি হিসাব দিচ্ছি, এইবার অলমোস্ট 1.5 বছর পরে যে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে সেটা কিন্তু আরেকটা ফান্ড করা হয়েছে। সেখানে শর্টফল ফর সাপোর্ট, সাপোর্ট ফর শর্টফল একটা ফান্ড। সে টাকাটা কি, এই যে 20.7% যেটা হলো, সেখানে মাত্র 3টা কোম্পানি, দুটো খুবই স্মল এবং নিউ কোম্পানি, একটা সুন্দরবন গ্যাস কোম্পানি আর একটা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, তাদের 1.5 কোটি টাকার মতো অ্যানুয়াল মার্জিন লেগেছে। আর জিডিসিএল কিন্তু ব্যাপক গত কয়েক বছরে ব্যাপক কর্মযোগ্য করেছে। আপনার এই যে গ্যাসের সাপ্লাই যেটা 2009 1700 MMCFD ছিল, সেটা অলমোস্ট 2800 MMCFD চলে আসছে। এর জন্য যে টোটাল ট্রান্সমিশন নেটওয়ার্ক কিন্তু ঢেলে সাজাতে হয়েছে, অনেকগুলো বড় বড় পাইপ ইনফ্রাস্ট্রাকচার। এবং আপনি জানেন জিটিসিএল একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার একটা ট্রান্সমিশন কোম্পানি। সেখানে তার যে প্রজেক্টগুলো রয়েছে সেখানে তাকে একটা এবার একটা তার এই প্রকল্পগুলোর জন্য মার্জিন ধরা হয়েছে। এর বাইরে আর কোনো কোম্পানিকে কিন্তু প্রফিট মার্জিন ধরা হয়নি। তো এই যে আপনি খেয়াল করেন, এই এখন যে প্রশ্নটা আসলো আপনার কাছে যে গ্যাস প্রাইস অ্যাডজাস্টমেন্টটা কেন, সমস্যা যেহেতু আছে সেই জন্য। আমি একটা উদাহরণ দিই, পাকিস্তানে মিলিটারি কু হওয়ার পর অলমোস্ট 6 থেকে 7 বছর বিদ্যুৎ এবং গ্যাসের কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়নি। পুরো বিদ্যুৎ সেক্টর এবং গ্যাস সেক্টর মুখ থুবড়ে পড়েছে, বা কোনো ইনভেস্টমেন্ট হয়নি, সব ইয়েছিল। 18 ঘন্টা লোডশেডিং। খেয়াল করেন, রেগুলেটরি কমিশন যদি এই 2009 সালে পাওয়ার সেক্টরে ইন্টারভিন না করতো, এভাবে প্রোগ্রেসিভলি প্রাইস অ্যাডজাস্টমেন্ট না করতো, আজকে যে আমরা বিদ্যুৎ সেক্টরে যে সুফলটা পাচ্ছি সেটা কিন্তু পেতাম না। আপনার এই যে আপনি বললেন যে এটার ব্যবস্থাপনার বিষয়টা, ব্যবস্থাপনার জন্য মানে এনার্জি পলিসির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ সোর্সেস অ্যান্ড ডাইভার্সিফিকেশন অফ ওয়েল। এবং এই যে এনার্জি পলিসির আপনার একটা ওয়ান অফ দি ডাইভার্সিফিকেশনের টুল হচ্ছে, ফার্স্ট টুল হচ্ছে প্রাইসিং দিয়ে আপনি ডাইভার্সিফিকেশনের কাজটা করবেন। কারণ এই প্রাইসিং, কারণ এখানে আপনি কেউ কেউ বলছে যে আমি তো গ্যাস পাইনি, আমি কেন, আপনি যাতে গ্যাস পান সেই জন্যই কিন্তু প্রাইস অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে। এই টাকাটা কোথায় যাচ্ছে, এই যে সাপোর্ট ফর শর্টফল, এখানে ট্রান্সমিশনে কাজ হবে, সেখানে ডিস্ট্রিবিউশনে কাজ হবে, আপস্ট্রিমে কাজ হবে, যাতে করে সে গ্যাসটা পায়। এখন এটা তো আরেকটা কথা যে গ্যাসের প্রাইসটা, আমি আই এগ্রি উইথ হিম যে গ্যাসের প্রাইস এখনো, আমার কাছে এখানে স্ট্যাটিস্টিক্স আছে, আমাদের যে গ্যাসের প্রাইস এই যে
ফার্স্ট বিডিং রাউন্ড অ্যান্ড সেকেন্ড বিডিং রাউন্ডের যে ফার্স্ট জেনারেশন পিএসসি গুলো হলো, সেখানে কিন্তু আপনার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের প্রাইস ফর্মুলা আছে। এরপরে আরেকটা বিষয় আছে যে ওই সময়, যেহেতু ওই সময় আপনার এক্সপ্লোরেশনে বিদেশি আইওসিকে আমরা প্রমোট করতে চেয়েছিলাম, সেখানে তখন একটা প্রচলন ছিল সারা বিশ্বে একটা কর্পোরেট ট্যাক্স। ঠিক বুঝতে পারলাম, কিন্তু কথা হচ্ছে যে একজন গ্রাহক বা ভোক্তা হিসেবে উনি কতদিন পর্যন্ত অপেক্ষা করবেন যে বাড়াচ্ছেন কিন্তু উনি দিয়ে যাচ্ছেন, যেভাবেই বলেন আলটিমেটলি কিন্তু গ্রাহককে কিন্তু বাড়তি টাকা দিতেই হচ্ছে। না, সেই জিনিসটা জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এই যে আপনার 37.5% আপনার কর্পোরেট ট্যাক্স দিয়েছে পেট্রোবাংলা, এই টাকাটা খেয়াল করেন আইওসিকে পেমেন্ট করতে হচ্ছে আপনার $3.36 খেয়াল করেন আপস্ট্রিমে। রিটেল প্রাইস হচ্ছে অ্যাজ অফ টুডে $2.15, মাত্র মানে $2.15। ইন্ডিয়াতে আপস্ট্রিমের প্রাইস হচ্ছে $4.56 খেয়াল করেন। এখন এই যে যেহেতু একটা মানে নিঃশেষযোগ্য একটা সম্পদ, আমার ন্যাশনাল রিসোর্স, আর্টিকেল 143 অব দ্য কনস্টিটিউশন অনুযায়ী এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সম্পদ। এই যে এই ডিপ্লিটেবল রিসোর্স ডিপ্লিশন প্রিমিয়াম ধরতে হবে। এই ডিপ্লিশন প্রিমিয়ামটা হচ্ছে প্রাইস। সেই যে মানুষের সম্পদ, সেই মানুষ কি সেই মানুষের সম্পদের সুফলটা পাচ্ছে? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে দাম না বাড়িয়ে স্যার যেগুলি বলছেন, যেগুলি অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে যে দাম না বাড়িয়ে কি সেই চ্যালেঞ্জগুলো কি মোকাবেলা সম্ভব? প্রথম সালেক সুফি সাহেব যে কথা বলেছেন, তারপরে আমাদের সেলিম মাহমুদ সাহেব যে কথাগুলো বলেছেন, এগুলো জ্ঞানের কথা, এগুলো ওনাদের ব্যক্তিগত পর্যায়ের অভিজ্ঞতার কথা, দেশ বিদেশের কথা। কিন্তু প্রাইস ফিক্সেশনের ক্ষেত্রে, টেরিফ নির্ধারণের ক্ষেত্রে বিআরসির যে আইনি সীমারেখা আছে, পরিধি আছে, এগুলো এন্টারটেইন করার কোনো সুযোগ বিআরসি নেই। বিআরসি সেখানে সীমাবদ্ধ। বিআরসিকে মূল্য নির্ধারণ করতে হলে তাকে রেভিনিউ রিকোয়ারমেন্ট দেখাতে হবে, এবং রেভিনিউ রিকোয়ারমেন্টে সেখানে ঘাটতি দেখাতে হবে। সেই ঘাটতি পূরণের জন্য সেটাকে, সেই যতটুকু ঘাটতি থাকবে সেটা পাস্ত্র করতে হবে। সেই পাস্ত্র করার সময় ভোক্তা পর্যায়ের অ্যাফোর্ডেবিলিটি দেখতে হবে। যদি অ্যাফোর্ডেবিলিটি সে মনে করে নাই, তাহলে পার্সিয়ালি পাস্ত্র করবে। এইবার আসেন, এই আলোকে সব প্রেক্ষাপটটা বিচার বিশ্লেষণ করতে হবে। একজন দর্শক যে কথা বলেছে, সেই কথার আলোকে ফুল জিনিসটা আসতে হবে। সেখানে সালেক সুফি সাহেবের উপলব্ধি ও সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই। সেলিম মাহমুদের এই যে জ্ঞানের তাত্ত্বিক কথা, এটা হয়তো বা যৌক্তিক, হয়তোবা আরো বেশি উন্নত হতো এগুলো যদি আমরা সম্পৃক্ত করতে পারতাম, কিন্তু আজকের প্রেক্ষাপটে এগুলো বিবেচনা করার কোনো সুযোগ বিআরসির নেই। সরকার এগুলো দিয়ে জ্বালানি খাতের পলিসি বিনির্মাণ করেনি, এটা আমাদেরকে বাস্তবভাবে মানতে হবে। গণশুনানিতে যে কথাটা দর্শক বলেছেন, দর্শক তার সাদামাটা জায়গা থেকে বুঝেছে যে গণশুনানিতে প্রমাণিত হয়নি, তাহলে ওনারা বাড়ালেন কি করে? আজকে উন্মুক্ত কোর্টে যদি বিচারে দেখে যে আলটিমেটলি বিচারে এই পক্ষ জিতে গেল, রায় যদি আসে উল্টা পক্ষের দিক, তাহলে স্বভাবতই মানুষের মধ্যে সংশয় থাকবে বিচারের স্বচ্ছতা নিয়ে। এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। এইবার আসেন, যে সময়গুলোর কথা বলে গেছেন, দাম বৃদ্ধির কথা বলে গেছেন। 2008 সালে আনুষ্ঠানিকভাবে গণশুনানি হয়েছে এবং উভয় পক্ষ, সরকার একটা পক্ষ হয়ে আসছে, তার প্রতিনিধিত্ব করেছে পেট্রোবাংলা, আর ভোক্তাদের পক্ষে স্টেক হোল্ডাররা ছিল, তার মধ্যে ক্যাবও একটা ছিল, এবং প্রতিনিধিত্বকারী স্টেক হোল্ডাররা সেখানে গণশুনানিতে অংশগ্রহণ করেছে। পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক হয়েছে, বিচার বিশ্লেষণ হয়েছে। সেখানে আপনাদের মনে রাখতে হবে 68% মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে এসেছিল ঘাটতি দেখিয়ে, 68%। গণশুনানিতে দেখা গেল যে ঘাটতি নেই, উপরন্তু 145 কোটি টাকা বছরে লাভ হয়। তাহলে গ্যাস খাতের হিসাবটা কত অস্বচ্ছ, এটা আমাদেরকে প্রথমত রিকগনাইজ হতে হবে। সেলিম মাহমুদ কতগুলো তথ্য দিয়ে গেছে, সেই তথ্যগুলো থেকে আমরা বিষয়গুলো আরো স্পষ্ট করতে পারবো। সেখানে মূল্যহার বৃদ্ধি হলো না, প্রস্তাব রিফিউজড হলো। তবে বিআরসি বলল যে আগামীতে গ্যাসের দাম বাড়বে, কারণ আইওসির গ্যাস যদি যেভাবে সক্ষম, মানে বিনিয়োগ সক্ষমতার অভাবে দেশীয় কোম্পানিগুলো যে অবস্থায় আছে, তাদের সক্ষমতা উন্নয়ন করতে হলে তাদের বিনিয়োগ সক্ষমতা বাড়াতে হবে, অর্থাৎ তাদের ক্যাপিটাল দরকার। তাদের পেছনে বিনিয়োগ করার জন্য জনগণ টাকা দেবে। সরকার যদি রাজি হয়, এর থেকে ট্যাক্স ভ্যাট কিছু নেবে না, এই টাকা দিয়ে আলাদা একটা তহবিল করে দেওয়া হবে। সেই তহবিল দিয়ে তাদের সক্ষমতা বাড়বে, তাদের গ্যাসের উৎপাদন ব্যয় কমবে, সরবরাহকৃত গ্যাসে আগামীতে
দাম কম থাকবে এবং মানুষের দাম বাড়াতে হবে না, এই ছিল প্রিন্সিপাল। এইবার আসেন মূল্য বৃদ্ধির, তাহলে বাড়াটাকে কিন্তু সরকারের পলিসিতে কমাতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। আমি যে কথাটা বলেছি, অর্থমন্ত্রী যে কথাটা বলেছে, সরকারের পলিসিতে কিন্তু এটা আছে। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমরা ট্যাক্স ভ্যাট নেব না, এই তহবিল গঠন করে দেওয়া হলো। তার মানে গ্যাসের দাম কিন্তু সরকার বাড়াতে চায় না, সরকারের পলিসি। এখন ওনারা যেসব, এই তো এবার আসছি, এই যে প্রেক্ষাপটটা 2009 সালে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি আসছে, গ্যাস উন্নয়ন তহবিল গঠিত হয়েছে, তারপরের প্রেক্ষাপটগুলো অন্যগুলো এবার আসার পরে যাব। তারপরে সিএনজির দাম আলাদাভাবে বাড়ানো হয়েছে। সেখানে কি জন্য বাড়ানো হয়েছে? ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, সুতরাং সমতা ভাড়া বেড়ে যাচ্ছে, সিএনজির দাম বাড়াতে হবে, সেখানে সমতা রক্ষার জন্য বেড়েছে। সেখানে রেভিনিউ রিকোয়ারমেন্টের কারণে বেড়েছে, এই মানদণ্ডটা ছিল না। আরেকটা মানদণ্ড আসলো, মূল্য বৃদ্ধির মানদণ্ড সরকারের পলিসির মধ্যে সম্পৃক্ত হলো, ভালো কথা। এইবার আসেন যে কথাটা বলেছেন, জ্বালানি নিরাপত্তা তহবিল বাড়লো। সেখানে যখন সরকার প্রস্তাব নিয়ে আসলো, সেখানে দেখা গেল যে বিতরণ কোম্পানিগুলোর ব্যয় প্রয়োজনের তুলনায় বেশি, অর্থাৎ সেখানে অপচয় হচ্ছে। বিআরসি সেখানে তাদের ব্যয় যৌক্তিককরণ করলো, করে 1000 কোটি টাকার উপরে সেখান থেকে সাশ্রয় হলো। আসলে গ্যাসের দাম বেড়েছে 34%, ওইটা সমন্বয় হওয়ার কারণে, যেটা উনি বললেন 26% বেড়েছে। 26% সেখানেও রেভিনিউ রিকোয়ারমেন্টটা বাড়ানো হয়েছে, সম্পদ মূল্য 25 টাকা যোগ করার কারণে বেড়েছে। ওইখানেও রেভিনিউ রিকোয়ারমেন্টটা কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ ঘাটতি তৈরি হলো। সেই ঘাটতির কারণে এইটা বাড়লো, 1000 কোটি টাকা ওইখান থেকে সাশ্রয় হলো, জনগণকে দিতে হলো 26%। এইবার আজকে আসছে, সেখানেও রেভিনিউ রিকোয়ারমেন্ট দেখাতে হয়েছে সরকারকে। সেই রেভিনিউ রিকোয়ারমেন্টটা কিভাবে, এতকাল পর্যন্ত কিন্তু আসেনি যে এসডি ভ্যাট সরকার এসডি ভ্যাট জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে, অথচ পেট্রো বাংলা এসডি ভ্যাট এনবিআর কে দিচ্ছে না। না দিয়ে সেই টাকার থেকে পার্শিয়ালি আইওসির গ্যাসের বাবদ যে টাকা ভোক্তারা দিচ্ছে, ভোক্তাদের টাকা থেকে আসতেছে, তার থেকে যেটুকু ঘাটতি থাকছে সেখান থেকে তারা সমন্বয় করছে এবং তাদের কাছে কিছু টাকা লাভও থাকতেছে। সুতরাং সেখানে পুরা গ্যাস খাত লাভে থেকে যাচ্ছে। এইবার আসেন, এনবিআর বলল যে তুমি আমার নামে নিচ্ছ, সুতরাং আমাদেরকে দিতে হবে। তারা তাদেরকে দিয়ে এসডি ভ্যাট থেকে গেল, তার মানে আইওসির গ্যাসের ঘাটতি থাকলো, ওই ঘাটতি সমন্বয়ের জন্য তারা মূল্যহার বৃদ্ধির প্রস্তাব আনলো। এইবার মূল্যহার বৃদ্ধির প্রস্তাব আনার সঙ্গে সঙ্গে বললো যে আমাদের ভোক্তা পর্যায়ের বেতন ভাতাদি বেড়েছে, ইত্যাদি ইত্যাদি বেড়েছে, সুতরাং কোম্পানির মার্জিন বাড়াতে হবে, এলএনজি আনতে হবে, ইত্যাদি ইত্যাদি, আগামীতে মূল্য বৃদ্ধি হবে, সুতরাং সে কারণে মূল্যহার বাড়াতে হবে। এবং তারা 94% বাড়ানোর প্রস্তাব নিয়ে আসলো। এখন বিআরসির বেঁধে দেওয়া নিয়মে যেটা বলা আছে যে আপনি রেভিনিউ রিকোয়ারমেন্টে আসতে হলে আপনার প্রকল্পধীন কোনো কার্যক্রমকে আপনি রেভিনিউতে ট্রান্সফার করতে পারবেন না, ওটাকে কমপ্লিট হতে হবে, রেভিনিউ ট্রান্সফার করবেন, তারপরে ওটা রেভিনিউ রিকোয়ারমেন্টে যোগ হবে। তাহলে ভবিষ্যতের আপনি প্রকল্প আনবেন না, তাহলে ওটা বাদ পড়ে গেল। রেভিনিউ রিকোয়ারমেন্ট এটা কোম্পানিদের খুব বাড়লো না। আপনার কাছে আবার আসবো, আমরা একটা প্রশ্ন নিয়ে তারপরে স্যার আপনার কাছে আসছি। দর্শক আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাভার থেকে কৌশিক আহমেদ বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, এখানে আলোচকদের কথা থেকে যেটা শুনছি যে খুব শীঘ্রই গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে, অথচ একটি বাড়তি বিলের কথা বলা হয়েছে, এটার সমাধান কি? আর দ্বিতীয় কথাটাই হচ্ছে যে আমরা এখন তো গ্যাস পাচ্ছি না, অথচ আমাদেরকে বাড়তি বিল বহন করতে হবে, আসলে সমাধানটা কি? আলোচকদের কাছ থেকে এটা শুনতে চাচ্ছি। জি, এটার উত্তর দেবো আগে। জি, আপনার ইচ্ছা, আপনি এটা প্রথমে বলতে পারেন না মাঝে। আচ্ছা, আমি প্রথমে এটা অ্যাড্রেস করি। এখন গ্যাস নিঃশেষ যেটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু প্রমাণিত মজুদ, এবং নতুন মজুদ অ্যাড করতে হলে আপনার এক্সপ্লোরেশন করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের অফশোরে তো আমরা দেখছি না যে সেই ধরনের অফশোরে উদ্যোগ নিতে হবে, সেটা হয়তো হয়নি, কিন্তু অফশোরে যদি আমরা এক্সপ্লোরেশন করে আনি সেটা 9 থেকে 10 বছর লাগবে। এবং অফশোর গ্যাসের মূল্য কিন্তু $2 হবে না। শ্যালো ওয়াটারে করি বা ডিপ ওয়াটারে করি, কমপক্ষে $8 থেকে $10 গ্যাসের ইকোনমিক প্রাইস হবে। এই ইন্টারিম পিরিয়ডের জন্য সরকার বাস্তবতার ভিত্তিতে, একবারে তো শেষ করে দেওয়া যাবে না, এলএনজি আনার উদ্যোগ নিয়েছে। এবং 2019 সালের প্রথম দিকেই অথবা 2018 সালের মাঝামাঝি প্রথম 500 মিলিয়ন কিউবিক ফিট ইকুইভ্যালেন্ট এলএনজি আসবে। সেই এলএনজির প্রাইস যে কন্ট্রাক্ট করা হচ্ছে বা হবে,
এবং আন্তর্জাতিক বাজারের সাথেই সমন্বয় করা হবে সেই এলএনজির প্রাইস তাহলে কি এলএনজি এর ক্ষেত্র তৈরির জন্যই কি এরকম করতে হবে। এলএনজির ক্ষেত্র তৈরি করতে হলে সেলিম মাহমুদ সাহেব বলেছেন এলএনজি তো এলএনজি যদি আসে আপনার তাহলে আইনের কি সুযোগ সেখানে যে নেই। আমাদের যে শিল্প বা এই গ্যাস নির্ভর যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে বিদেশের সাথে প্রতিযোগিতায় যেতে competitive পারবে? করার জন্য। না শুনেন না, এটা করার জন্য করতে হবে। এটা তো বিদেশে তো এইভাবে আমাদের সস্তা গ্যাস দিয়ে তো সব দেশে এটা করে না। আমার এলএনজির ক্ষেত্রে যেটা হবে সেটার জন্য তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। জিটিসিএল এর কথা বলেছেন, জিটিসিএল গত 4-5 বছর ধরে মিলিয়ন ইউএস ডলার খরচ করে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে। সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করে রাখলে তো এলএনজি আসলেই তো এলএনজি চলে আসবে না। সেটার জন্য উনি বলেছেন যে এবারে যে মার্জিনাল, আমি বলবো মার্জিনাল, শুধুমাত্র ডোমেস্টিক এবং কমার্শিয়ালের ক্ষেত্রে 50%-এর মতো বেড়েছে, আরগুলি কিন্তু মার্জিনাল হয়েছে। সেই মার্জিনালের একটা অংশ ওখানে গেছে। এই যে উনি যেটা বলেন রেভিনিউ বাড়েনি, রেভিনিউ কিন্তু এখানে গ্যাস বাড়ার ক্ষেত্রে আসেনি। আপনার শিরোনাম হলো সমতা সৃষ্টি। সমতা কিভাবে সৃষ্টি হবে? অল্টারনেট ফুয়েল যেটা ইউজ করছেন, এলপিজি আসবে, সেই এলপিজির সাথেই প্রাইস ব্যালেন্স করা। এন্ড ব্যালেন্স করতে হলে তো এলপিজি তো আমি ইম্পোর্ট করি, লিকুইড ইম্পোর্ট করে আনছি, বটলিং করছি, সেটার একটা কস্ট আছে। সেটা হয়তো ধরেন যেহেতু মনোপলি মার্কেট ছিল অনেক, আমরা একদম শেষের দিকে আছি, আমরা সেলিম মাহমুদ স্যারকে যেতে হবে। আপনি আরো 30 সেকেন্ড নিতে পারেন যে আপনি মানে সাম আপ করার জন্য। না আমি মনে করি প্রাইস, ইকোনমিক প্রাইস না থাকা ইনএফিসিয়েন্সি সৃষ্টি করে। আমাদের গ্যাসের মূল্য যেহেতু ইকোনমিক প্রাইসের অনেক নিচে ছিল, আমরা এফিসিয়েন্সি ক্রিয়েট করতে পারিনি, যার জন্য অল্প গ্যাস ব্যবহার করে সঠিক পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি, ইন্ডাস্ট্রিগুলি এফিসিয়েন্টলি ইউজ করতে পারেনি। আমি ডোমেস্টিকের কথা বলবো না, ডোমেস্টিক প্রসঙ্গে এখানে আসবো না। সিএনজির পরিকল্পনায় হয়তো সঠিক ছিল, সীমিত আকারে সিএনজি করার কথা ছিল, ঢাকা ক্লিন ফুয়েল করার কথা ছিল, সারা দেশে ছড়িয়ে পড়ার কথা ছিল না। সেটাকে ব্যবহার করে শুধু গাড়িতে না, জানেন সিএনজি ক্যাসকেডে ভরে সিএনজি দূরে নিয়ে যে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে। আমাদের একে তো গ্যাস সীমিত হয়ে আসছে, এই ধরনের ইনএফিসিয়েন্ট ইউজের জন্য আমাদের পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে। আমরা অন্যদিকে তো নজর দিচ্ছি না, শুধু একজন ভোক্তা হিসেবে উনি দেখতে পাচ্ছেন যে শুধু ওনার প্রাইসই বাড়ছে, প্রাইসই বাড়ছে, গাড়িতে বাড়ানো হচ্ছে। আমি সেলিম মাহমুদ স্যার আপনার কাছে আসতে চাই, সেটা আপনি বলেছেন যে গ্যাস আমাদের জাতীয় সম্পদ, নিশ্চয়ই জাতীয় সম্পদ এবং জনগণের সম্পদ। আপনার উত্তরটা যেটা আমি ওনাকে সাপ্লিমেন্ট করছি, একই কথা হয় বলছি যে আমার বিকল্পটা কি, আমি কি বসে থাকবো? মানে এই যে আমার একটা সম্পদ আছে, আমি একটা পরিবারে আমার যতটুকু আছে এর একটা ম্যানেজমেন্ট দরকার। এই ম্যানেজমেন্টের ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে প্রাইসিং দিয়ে এটা একটা ইনিশিয়াল পর্যায়ে নিয়ন্ত্রণের ব্যবস্থা। এখন এইটা দিয়ে আমার যে অন্যান্য ডাইভার্সিফিকেশন ক্ষেত্র তৈরি করে এলএনজি, উনি যেটা বলেছেন সঠিক বলেছেন যে এলএনজি এখন আপনি সাউথ কোরিয়া, তাইওয়ান, জাপান, এই 3টা দেশের আপনি ফুয়েল মিক্স দেখেন, দে ডোন্ট হ্যাভ অয়েল, দে ডোন্ট হ্যাভ গ্যাস, দে ডোন্ট হ্যাভ কোল, কিছু নাই। কিন্তু তার ফুয়েল মিক্সের 1/3 আসছে এলএনজি থেকে, 1/3 কোল থেকে, 1/3 নিউক্লিয়ার থেকে। এখন আমরা 100টা ইকোনমিক জোন করছি, এর আপনি কয়লা কোথেকে আনবেন, এর বিদ্যুৎ কোথেকে আনবেন, গ্যাস কোথেকে আনবেন? আমাকে যে টোটাল একটা ফুয়েল বাস্কেট ডেভেলপ করছে, সেখানে এলএনজি থাকবে, সেখানে কোল থাকবে, সেখানে আপনার ওই ইম্পোর্টেড পাওয়ার যেটা ক্রস বর্ডার পাওয়ার, আমার নিউক্লিয়ার থাকবে, রিনিউয়েবল থাকবে, আমাদের যেটা অনশোর অফশোরে যে পটেনশিয়াল সেটা তো আছে, কিন্তু তার জন্য বসে থাকলে চলবে না। আমাকে প্র্যাগমেটিক জায়গা থেকে আমাকে আমার এনার্জি পলিসি ডেভেলপ করতে হবে। এবং এটা ম্যানেজমেন্টটা খেয়াল করেন, মাঝে মাঝে কিছু রাষ্ট্রীয় যন্ত্র থেকে কিন্তু কিছু অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়। এই যে ওই সময় যদি আমরা অপ্রিয় সিদ্ধান্ত, যেটা প্রয়োজনীয় কিন্তু অপ্রিয়, হ্যাঁ, তবে একটা জিনিস বলি, তাহলে একটু জি আমি শেষ করছি যে এটা তাহলে ইম্প্যাক্টটা 10 সেকেন্ড। এটা হচ্ছে পাওয়ার সেক্টরে কোনো ইম্প্যাক্ট পড়বে না, সারে পড়বে না, আপনার ক্যাপটিভেও পড়বে না, তারপরে বরং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, শিল্পে পড়বে না। এটা সমস্ত স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। লেস দেন 4% হচ্ছে সাধারণ মানুষের জীবনে তো পড়বে নাকি? আপনার যে কথাটা আমরা আমাদের একদম শেষ মুহূর্তে মানে সমাধানে আমরা আমাদের মানে দুইটাকে কি সমন্বয় করা যায় কিনা? আপনি বলছেন যে সাধারণ মানুষের স্বার্থ দেখা, আমরা সাধারণ মানুষের স্বার্থ দেখা, জানার নিরাপত্তার কথা, ওনারা যে পলিসি রিফর্মের কথা বলেছেন, সবকিছু যে একটা কথা আমাদের আইনের আওতায় করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে যেসব প্রশ্নগুলো এসছে, আমাদের আইন দিয়ে সেই সবগুলো অ্যাকোমোডেট করার এখনো সুযোগ আসেনি। রিফর্ম হতে হবে, পলিসি রিফর্ম হতে হবে, প্ল্যানিং। আইন চেঞ্জ করছেন না কেন? এই জায়গাগুলোতে উনি বলছেন যে আইনের ভেতর হচ্ছে না। এই যে জায়গাগুলো দাঁড়ান থামেন, এই যে জায়গাগুলো
যে আজকে যে কথাটা উঠেছে, গণশুনানিতে প্রমাণিত হয়েছে যে এটা বাড়ানোর কোনো সুযোগ নেই। গণশুনানির বিষয়টি তো আসলেই সিদ্ধান্তের রিফ্লেকশন হয়নি, এটা তো বলা কঠিন, কি আসলেই তো রিফ্লেকশন হয়নি। থামেন, আমি তো পড়ছি প্রমাণিত হয়নি। আজকে বিআরসির এখানে আইনি ব্যত্যয় ঘটেছে, আমি এখানে বলে গেলাম, যে কারণে আমরা আদালতে যে আইন দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। যে কথাগুলো ওনারা বলেছেন, উনি ইকোনমিক প্রাইসের কথা বলেছেন, উনি পলিসি রিফর্মের কথা বলেছেন, সেগুলো না হয়ে সেগুলো যদি বিআরসি দিয়ে করতে যায়, সেগুলো যদি আজকে এখানে আমরা করতে যাই, তাহলে জনগণ তার ইনহারেন্ট রাইট দিয়ে, আইন দিয়ে সেটা ঠাকাবে। তার মানে আমরা উন্নয়ন করতে যে কথাটা ঘোড়ার আগে গাড়ি জুড়তে যেছে, আরো উন্নয়ন ব্যাহত হবে। এই জায়গাগুলোকে আসলে বিশেষভাবে বোঝা দরকার। সরকার এইগুলো বুঝে, সরকার কোনো অবস্থাতেই আইনি ব্যত্যয় ঘটিয়ে কোনো ভালো কাজ করতে গেলে আইন সরকারকে তা করতে দেবে না। একদম শেষ। আচ্ছা, মানে যে প্রস্তাব সম্মান রেখে বলছি, বিষয়টা হচ্ছে যে এই যে ওই বললাম না আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম, আপস্ট্রিমের খরচগুলো যখন ট্রান্সপারেন্টলি কমিশনের কাছে দেওয়া হয়েছিল, তখন কিন্তু কমিশন ওগুলো বিচার বিশ্লেষণ করে ওগুলো অ্যাকসেপ্ট করেছে। এখানে খেয়াল করে একদম সাধারণ গ্রাহককে কনভিন্স করা যায় এইভাবে দু একটা কথা বলেন, আমরা একদম শেষ পর্যায়ে আছি। আচ্ছা, আমি বলছি যে বিদ্যুতে খেয়াল করেন 6 পয়সা বৃদ্ধি হবে। এই 6 পয়সা বৃদ্ধিটা টোটাল হচ্ছে এক্সপেন্ডিচার 300 কোটি টাকা। এটা গতবার কিন্তু রিটেল কোম্পানিকে 10 পয়সা অ্যাবজর্ব করেছে। সুতরাং বিদ্যুতে আমি যতটুকু বুঝতে পেরেছি যে এগুলো 1 পয়সা হোক এবং জাতির স্বার্থে এগুলো বাড়ানো হচ্ছে, এবং সেই সুফলটা কবে নাগাদ পাবে এই জেনারেশন কি দেখে যেতে পারবে? যে অবশ্যই যে প্রক্রিয়া মানে প্রধানমন্ত্রী যে প্রক্রিয়ায় আপনার একটা মোটামুটি খেয়াল করে, বিদ্যুৎ সেক্টরে কিন্তু মোটামুটি বলা যায় শতভাগ সফল। আপনি জ্বালানি সেক্টরে কিন্তু প্রাইমারি এনার্জির ওই জায়গায় যদি ইন্টারভেনশন না করেন, আপনি যদি একটা ফুয়েল মিক্স ডেভেলপ করতে না পারেন, যেটা সরকার করছে ডাইভার্সিফিকেশনের মাধ্যমে, ওই জায়গায় ইন্টারভেনশন দরকার। কিন্তু এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা যায় না? যিনি টাকা দিচ্ছেন প্রতি মাসে, তিনি সেটা নিরবিচ্ছিন্ন সরবরাহ পাবেন। ওই খেয়াল করেন, সে যাতে নিরবিচ্ছিন্ন গ্যাস পায়, এখন সেজন্য টাকা পাচ্ছেন না। তার অভিজ্ঞতা বলছে তিনি প্রতিনিয়ত সাফার করছেন। সে যাতে পায়, তার ট্রান্সমিশন লাইন যদি প্রবলেম থাকে, ডিস্ট্রিবিউশন লাইন। আমি একটু বলি, আমার কথাটা শুনেন। আপনি বলছেন সে গ্যাস পাচ্ছে না, সুতরাং কেন সে যাতে পায়, তার জন্য কিন্তু এই প্রকল্পগুলো নেওয়া হচ্ছে। সেটা ডিস্ট্রিবিউশন লাইনে সমস্যা যেটা আছে, সেটা এক্সপানশন দরকার, ট্রান্সমিশন লাইনে এক্সপানশন দরকার। পেট্রো বাংলা সহ সবগুলি প্রতিষ্ঠানই কিন্তু লাভজনক, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কাউকে প্রফিট দেওয়া হচ্ছে না। তো এটা তো আপনার একটা সাপোর্ট ফান্ডে যাচ্ছে, এবং যাতে যতগুলো প্রকল্প নেওয়া হবে সেই প্রকল্পে যদি সাপোর্ট করতে পারে তার জন্য। টাকার কোনো সুস্থ ব্যয় নেই, একদম কোনো সুস্থ ব্যয় নেই। আমাদের সময় শেষ। জনগণকে তো জ্বালানি পেতে হবে। এই জ্বালানি মূল্য বৃদ্ধির যদি কিছু মার্জিন আসে, আমি অনুরোধ করব বিকল্প জ্বালানি যেটা এলপিজি আছে, এলপিজি কে সাপোর্ট দিয়ে এলপিজির প্রাইস সহনীয় করে এলপিজি যাতে পেতে পারে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।